হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই নতুন ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম। আমরা আজকে নবম শ্রেণীর যে খেয়া কবিতা, ওই কবিতা নিয়ে আমরা আলোচনা করব, যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমাদের আলোচনার বিষয় হচ্ছে খেয়া কবিতা। তো চলো বেশি কথা না বলে শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয় খেয়া কবিতা। দেখো, খেয়া কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লেখা। এই যে খেয়া কবিতাটি, এই যে মূল কাব্যগ্রন্থ, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মূল কাব্যগ্রন্থের নাম কিন্তু চৈতালি। বুঝতে পারলো? তাহলে প্রথমে আমরা জানবো যে খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং এটা নেওয়া হয়েছে কিন্তু মূল গ্রন্থের নাম হচ্ছে চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে। এই যে চৈতালি নামক কাব্যগ্রন্থে, চৈতালি যে কাব্যগ্রন্থটা, এটা রয়েছে ৭৯টি কবিতা। এই কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা রয়েছে ৭৯টি। আমাদের যে আলোচ্য এই যে খেয়া কবিতা, এটি রয়েছে ১৯ সংখ্যক কবিতা। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খেয়া। এই খেয়া কবিতাটি নেওয়া হয়েছে চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে। চৈতালি কাব্যগ্রন্থে রয়েছে ৭৯টি কবিতা, এবং আমাদের আলোচ্য পাঠ্যাংশে যেটি আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ১৯ সংখ্যক কবিতা। এই খেয়া কবিতাটিতে টোটাল লাইন রয়েছে ১৪টি, অর্থাৎ ১৪ পংক্তিতে কিন্তু রয়েছে। এবং এই চৈতালি কাব্যগ্রন্থটি নামকরণ করেছেন এই যে চৈতালি, এটা নামকরণ করা হয়েছে। দেখো, আমরা যদি বাংলা মাসের নাম ধরে যাই, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, শেষে হচ্ছে কিন্তু চৈত্র, অর্থাৎ চৈত্র মাসের কিন্তু শেষের যে ফসল। তাহলে দেখো, চৈতালি কাব্যগ্রন্থটি নামকরণ করেছেন বছরের শেষ উৎপন্ন শস্যের নাম অনুসারে। এবং এই যে খেয়া কবিতাটি, এটা রচনা হচ্ছে ১৩০২ বঙ্গাব্দে ১৮ই চৈত্র। আর চৈতালি কাব্যটি ১৩০৩ বঙ্গাব্দে আশ্বিন মাসে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের কাব্যগ্রন্থাবলীতে কিন্তু এটা প্রকাশিত হয়। এবং এই যে খেয়া কবিতাটি, এটি যে তিনি রচনা করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় রচনা করেছেন? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছোটবেলা থেকে, মানে অল্প বয়স থেকে তিনি কিন্তু জমিদারির কিন্তু দেখাশোনা করতেন। এই জমিদারি দেখাশোনার সুবিধার্থে তিনি বিভিন্ন জায়গা কিন্তু তিনি ঘুরে বেরিয়েছেন। এই যে বিভিন্ন জায়গা তিনি ঘুরে বেড়েছেন, সেখানে কিছু জায়গা তিনি তার পাঠ্যাংশ তুলে ধরেছেন, যেটা নাম হচ্ছে পাতিসর এবং হচ্ছে সাজাদপুর। তাহলে পাতিসর এবং সাজাদপুরে তিনি যখন অবস্থান করেছিলেন, সেই সময় কিন্তু তিনি এই কবিতাটি লিখেছিলেন, চৈতালি কাব্যগ্রন্থটি, এবং যার মধ্যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খেয়া কবিতা। দেখো, এখানে প্রথমেই রয়েছে যে খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। যে খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, এটা জানতে হলে একটু আমাদের আরেকটু ঘটনাটা জানতে হবে। এখানে কি রয়েছে না, পাশাপাশি দুটি গ্রাম কিন্তু রয়েছে, তার মাঝখানে একটা কিন্তু নদী রয়েছে। তাই কি বললাম, যে পাশাপাশি দুটি গ্রাম, মাঝখানে নদী, অর্থাৎ এই নদীটির এক প্রান্তে একটি গ্রাম রয়েছে, অপর প্রান্তে আরেকটি গ্রাম রয়েছে, মাঝখানে রয়েছে কিন্তু ওই নদী প্রবাহ বা তটিনী। বুঝে গেল? তাহলে সেই সময় দেখা যাচ্ছে যে কেউ ঘর থেকে ওই নদী পারাপার হয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে নিজেদের কাজের সুবিধার্থে। আবার কেউ বা সে এক প্রান্ত থেকে, মানে যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই কাজ সম্পূর্ণ করার পরে সে কিন্তু আবার বাড়ি ফিরে আসছে। এখানে দুটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি ঘটনা দেখতে পাচ্ছি? এই কবিতাটি হচ্ছে একটা রূপক ধর্মী কবিতা। এখানে দুটি দৃশ্য আমরা দেখতে পাবো, একটা হচ্ছে আভ্যন্তরীণ কারণ, একটা হচ্ছে বাহ্যিক কারণ। আমরা যদি বাহ্যিক কারণ দেখি, তাহলে এই বাহ্যিক কারণে আমরা দেখতে পাবো যে মাঝখানে নদী রয়েছে, দুপাশে দুটি গ্রাম রয়েছে, এক প্রান্তের গ্রামের লোক অপর প্রান্তে যাচ্ছে তাদের নিজেদের কাজের সুবিধার্থে, এবং অপর প্রান্তের গ্রামের লোক যে গেল, সেও কাজের সুবিধার্থে গেল, কিন্তু তার নিজের কাজ ছেড়ে কিন্তু বাড়ি ফিরে। এই দুটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাইরের দিক থেকে আমরা দেখছি, বাহ্যিক দিক থেকে। কিন্তু আভ্যন্তরীণ কারণটা কি? আভ্যন্তরীণ কারণ হচ্ছে এই যে যাওয়া এবং আসা, অর্থাৎ আমাদের এই যাওয়া আসাকে কবি কল্পনা করেছেন, কিন্তু এর যে ভিতরের অর্থটা, যে অন্তর্নিহিত গূঢ় অর্থ রয়েছে, সেটা হচ্ছে জন্ম এবং মৃত্যু, ইহলোক এবং পরলোক। বুঝতে গেল? জিনিসটা হচ্ছে এইটা। তাহলে চলো কবিতার আমরা বিষয়বস্তুতে ঢুকতে যাই। দেখো, কবিতার বিষয়বস্তুতে রয়েছে প্রথমে যে খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। তাহলে যে খেয়া নৌকা, খেয়া নৌকা শব্দের অর্থটা কি না, খেয়া নৌকা অর্থাৎ ছোট নৌকা। বুঝতে গেল? তাহলে যে খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, অর্থাৎ খেয়া নৌকা হচ্ছে এখানে কিন্তু ছোট্ট নৌকা।
এবং পারাপার বলেছে যে পারাপার করে নদী স্রোতে, পারাপার অর্থাৎ পার এবং অপার, পার ও অপার, বুঝা গেল, অর্থাৎ নদীর এক তীর থেকে অন্য তীরে গমন, এটাকে কবি বলতে চাইছেন যে পারাপার। তাই বলছেন যে খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। তাহলে কেহ ঘরে যাচ্ছে মানে কেউ কেউ, কেহ মানে কেউ কেউ, তাহলে কেউ কেউ ঘরে যাচ্ছে, আবার কেহ আসে ঘর হতে, তাহলে কেউ কেউ আবার ঘর হতে আসছে। আবার দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, তাহলে দুটি তীরে, ওই নদীর দুটি তীরে দুটি গ্রাম জানাশোনা রয়েছে, তাদের মধ্যে পরিচয় রয়েছে। বলছে সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্য আনার জন্য এপার হতে ওপার কেহ কেহ পারাপার করছে। অর্থাৎ এটা আমরা দেখলাম বাইরের দিক থেকে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যাচ্ছে তাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু আনার জন্য। কিন্তু আমরা অপর দিকে যদি দেখি ভিতরের অর্থ, তাহলে সেখানে দেখতে পাবো যে এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা এই দুয়ের মধ্যিখানে যে পৃথিবীতে বসবাস করে রয়েছি, এই মধ্যিখানে আমরা নিজেদের কাজকর্ম করে ব্যস্ত থেকেছি, এবং কাজকর্ম করার পরে আমাদেরকে আবার কিন্তু চলে যেতে হচ্ছে। তিনি সেটা বলেছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাহলে বলছে সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস। তাহলে দেখো পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, তাহলে এই যে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, অর্থাৎ এখানে সাম্রাজ্যবাদী যে সমস্ত শাসকরা তারা চাইছে যে আমি চাইবো যে আমার অপর রাজ্য দখল করে বা অপর কোনো সাম্রাজ্য দখল করে বা অপর কোনো দেশ দখল করে আমার নিজেদের আয়ত্তে আনা। তার ফলে কি হচ্ছে দেখো, দ্বন্দ্ব হচ্ছে, তারপরে সর্বনাশ হচ্ছে, কত মায়ের কোল খালি হয়ে চলেছে, কত মানুষ মারা যাচ্ছে। আর যুদ্ধক্ষেত্র, সেখানে ছোট ছোট ফুলের মতো শিশুরা, নিরপরাধ শিশুরা, তারাও কিন্তু মারা যাচ্ছে। তাই বলছেন যে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। অর্থাৎ এক সাম্রাজ্যের লোকেরা অপর সাম্রাজ্যকে দখল করে সেই রাজাকে, সেই বংশ থেকে উচ্ছেদ করে নতুন এক সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছে, তারপরে নতুন এক ইতিহাসও কিন্তু সৃষ্টি হয়েছে। তাই কবি এখানে বলতে চাইছেন যে নূতন নূতন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অনেক মানুষ সেখানে মারা যাচ্ছে, রক্ত গঙ্গা বয়ে চলেছে, তাই সেই রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠছে। আর কি, সোনার মুকুট কত ফুটে আর টুটে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। এখানে এমসিকিউ থাকে যে ফুটে শব্দের অর্থ কি, টুটে শব্দের অর্থ কি। ফুটে অর্থাৎ প্রস্ফুটিত হওয়া, আমাদের বাড়িতে গাছে ফুল ফুটেছে অর্থাৎ প্রস্ফুটিত হয়েছে, আর টুটে মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ সোনার মুকুট কত ফুটে আর টুটে বলতে তাহলে কি বোঝানো হয়েছে, না তার কারণ হচ্ছে যে এক সাম্রাজ্যবাদী অত্যাচারী শাসক যখন অপর সাম্রাজ্যকে অধিকার করেছে, তখন সেই রাজবংশের বা সেই সাম্রাজ্যের যে রাজা সে সিংহাসনচ্যুত হয়েছে, তার ফলে তার মাথায় যে সোনার মুকুট ছিল সেই মুকুট কিন্তু নেমে গেল। নতুন করে যে রাজা হলো তার মাথায় কিন্তু সোনার মুকুট পরিয়ে তাকে বরণ করে নেওয়া হয়েছে, তার অভিষেক করে নেওয়া হয়েছে। তাই বলছে যে সোনার মুকুট কত ফুটে আর টুটে, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। তাহলে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, সভ্যতা, দেখো সভ্যতার মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব সে হচ্ছে কিন্তু মানুষ। আর মানুষ এতটাই বুদ্ধিমান, সে কিন্তু নিজের ইচ্ছায় অনেকটা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে অনেক উন্নত কিছু আবিষ্কার করার মধ্য দিয়ে। কিন্তু মানুষ এতটাই উন্নতির দিকে চলে যাচ্ছে, পরবর্তীকালে সেটা হয়তো আবার ধ্বংসের দিকেও পতিত হতে পারে। তাই সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল অর্থাৎ বিষ, হলাহল অর্থাৎ বিষ, এবং সুধা অর্থাৎ অমৃত।
শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। তাহলে দুটি গ্রাম কিন্তু চেয়ে রয়েছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘরতে। তাহলে এই খেয়া চিরদিন কিন্তু চলেছে, আর মানুষের জন্ম হচ্ছে আবার মৃত্যু হচ্ছে, এটাও কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঘটে চলেছে। তাই কবি বোঝাতে চেয়েছেন যে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। তাহলে নদীর স্রোতে যেমন এই ছোট্ট নৌকার মধ্য দিয়ে সাধারণ মানুষ পারাপার করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে, ঠিক সেই রকম বলেছে কেহ যায় ঘরে কেহ আসে ঘরতে। অর্থাৎ ওই নদীর স্রোতে ওই নৌকার মধ্য দিয়ে কেহ ঘর হতে যাচ্ছে কিছু কাজের জন্য, আবার কেউ বা কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। ঠিক সেই রকম মানুষ কি হচ্ছে, কেউ জন্মগ্রহণ করছে, আবার কেউ তার সেই কাজের মেয়াদ ফুরিয়ে গেলে তাকে আবার কি হচ্ছে, মৃত্যুবরণ করতে বাধ্য হচ্ছে, মৃত্যুবরণ করছে। তাই কবি বলেছেন যে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘরতে। কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজকে ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।